ভালো করে উপলব্ধি করা উচিত এবং সেই উপলব্ধির আলোকেই আমাদের আগামী দিনের কর্মসূচি গ্রহণ করতে হবে। আসলে তো এটার তো সূচনা হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন দিয়ে। পরবর্তীতে এসে এটা এক দফা আন্দোলনে রূপান্তরিত হল। বৈষম্যের সীমা ছিল না, শুধু যে শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য ছিল তা তো নয়, দেশের সর্বক্ষেত্রেই বৈষম্য ছিল। এই বৈষম্যকে দূর করে ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র গঠন করতে হবে। এটাই হলো ভবিষ্যতের আমাদের কর্মসূচি। তাহলে পরেই জুলাই বিপ্লবের যে আশা আকাঙ্ক্ষা এটা বাস্তবায়িত হবে এবং জুলাই বিপ্লব সার্থক হবে। তো বৈষম্য দূর করা এবং ইনসাফ প্রতিষ্ঠা করা, এটা একমাত্র ইসলামই দিতে পারে। ইসলাম ছাড়া কোনো মতবাদ, কোনো তন্ত্র মন্ত্র দিতে পারে না। এটা অতীত থেকে আমরা এটা প্রমাণ পেয়ে এসেছি। আজকে 54 বছর হলে এদের স্বাধীন হয়েছে। দেশের বৈষম্য কমা তো দূরের কথা, বৈষম্য বেড়েই চলেছে, বৈষম্য বেড়েই চলেছে। ইনসাফ কেউ পায়নি। দেশের সমাজের কেউই তার স্ব অধিকার পায়নি। ছাত্ররা ছাত্রদের অধিকার পায়নি, শ্রমিকরা শ্রমিকের অধিকার পায়নি, পেশাজীবীরা তাদের অধিকার পায়নি। অনুরূপভাবে দেশের সকল ক্ষেত্রেই এই জাতি বঞ্চনার শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, বঞ্চিত হয়েছে। দুর্নীতির করাল গ্রাসে এ দেশকে একেবারে খেয়ে দে এটাকে নিঃশেষ করে দেওয়া হয়েছে। জুলাই বিপ্লব আমাদের আগামী দিনের আশার সঞ্চার। এই ছাত্র জনতা, তরুণরা তাদের রক্ত দিয়ে আমাদের এরকম একটা আশার জায়গা নিয়ে একটা সুন্দর পরিবেশ দান করেছে। এটার মূল্যায়ন আমাদের সবাইকে করতে হবে। আমি যেই মতেরই হই, যেই আদর্শের হই, যেই পথের হই না কেন, জুলাই চেতনাকে ধারণ করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাহলে পরে আমরা সফল কাম হতে পারব। অতএব আমি আমার পরিচিতি পর্বের সময় বলেছি যে এখানে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, খেলাফত মজলিস, আরো কিছু ইসলামিক দল এই জোটের সাথে সম্পৃক্ত আছে। আমি ইসলামী আন্দোলনের সম্ভাব্য মনোনীত পদপ্রার্থী সংসদ সদস্য হিসাবে আছি বলেই আমি যে আগামী দিনের নির্বাচনে প্রার্থী হব এটা এখনো চূড়ান্ত নয়। যেই দলেরই আসুক, চাहे গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আসুক, বা এনসিপির পক্ষ থেকে আসুক, বা জামাতের পক্ষ থেকে আসুক, বা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আসুক, আমরা নির্দ্বিধায় এটাকে মেনে নিব এবং তার পক্ষে আমরা কাজ করব।
ইনশাআল্লাহ এটার উপর আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই ইনশাআল্লাহ। সাধারণ মানুষ তারা বিএনপিকে পছন্দ করতেছে না, বিকজ হিসাবে ইসলাম পন্ডিতকে পছন্দ করতেছে। তো এই অবস্থায় আমাদের ঐক্য খুবই জরুরি। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি ইনশাআল্লাহ সামনে সংসদ ইসলামে সংসদ হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা একজনে কাজ করবো। আমি আমাদের প্রতি অনুরোধ রাখবো, আমরা ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে আপনারা আপনাদের সংগঠন করে সম্প্রসারণ করেন, আমরাও করি। দুই দিক থেকেই আমরা এগিয়ে যাব। তারপরে কেন্দ্রে যেটা সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত ইনশাআল্লাহ আমরা মেনে নেব। আমাদের আমিরে জামাত বলে দিয়েছে যে বাংলাদেশে যে 300 আসনে নির্বাচন হবে, 300 আসনই জামাত ইসলামের আসন। জি, উনি বলেছেন ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত বর্ধিত সভায় উপস্থিত আছেন নওগাঁ 46 আসনের মনোনীত সংসদ। আর উপস্থিত আছেন ইসলামী আন্দোলনের সাপাহার উপজেলা পোরশা নিয়ামতপুরের এবং বিভিন্ন তৃণমূল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, গণ অধিকার পরিষদ উপস্থিত আছেন, আরও আমাদের জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন অংশীজন যারা আমরা সম্মিলিতভাবে একত্রিত হয়ে 5ই আগস্ট এই ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি। সবার প্রতি আমার সালাম এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম। আজকে আমরা যখন সমবেত হয়েছি অগাস্টের 3 তারিখ, ঠিক আজ থেকে 1 বছর পূর্বে আজকে আমরা ছাত্র জনতার অভ্যুত্থানে এক দফা দিয়েছিলাম এবং বাংলার আপামর ধর্মপ্রাণ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে আমরা আহ্বান করেছিলাম যে আপনারা আসেন, আপনারা ফ্যাসিবাদ বিতাড়িত করেন, স্বৈরতন্ত্র বিতাড়িত করেন। তো আমাদের আহ্বান আল্লাহর রহমতে অশেষ কৃপায় সাফল্যমণ্ডিত হয়েছে এবং আপামর মানুষ জনগণ সবাই নির্বিশেষে তারা রক্ত দিয়ে এবং জীবন দিয়ে এই ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে। এখন আমাদের উদ্দেশ্য ছিল যে বাংলাদেশকে ফ্যাসিবাদ বিলোপ করা এবং একটা ন্যায় এবং ইনসাফের রাষ্ট্র গঠন করা। এবং জুলাইয়ের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল 1971 সালে, সেই আকাঙ্ক্ষাকে আমরা আবার মানুষের মাঝে লালিত হয়েছে ধীরে ধীরে। এই যে 17 বছর ধরে ফ্যাসিবাদ জন্ম নিয়েছিল, মানুষদের ভোটাধিকার কেড়ে নিয়েছিল এবং মানুষের জানমালের কোনো নিরাপত্তা ছিল না। তাদেরকে বিনা কারণে তাদেরকে অপহরণ করা হতো, অ্যারেস্ট করা হতো আয়নাঘরের মতো। একটা করুণ জীবনের মধ্যে দিয়ে মানুষ যে তাদের নিজস্ব স্বাধীনতা হারিয়েছিল, সেই স্বাধীনতাটা আবার যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে মানুষের, আমাদেরকে আবার স্বাধীনতা অর্জন করতে হবে, সেই স্বাধীনতার প্রতিফলন হলো আমাদের গণ অভ্যুত্থান 24-এর। তো 24-এর গণ অভ্যুত্থান আমরা পরিপূর্ণভাবে এক্সিকিউট করতে পারিনি। এখনও ফ্যাসিবাদ আবার নতুন করে আরেক ফ্যাসিবাদ এসে চেপে বসে আমাদের যে বিপ্লবের আকাঙ্ক্ষা সেটাকে নস্যাৎ করার চেষ্টা করতেছে। এখন আমাদের যারা বিপ্লবের অংশীজন ছিলাম আমরা সবাই মোটামুটি অবগত আছি যে পুরাতন ফ্যাসিবাদ চলে গিয়েছে, আবার নতুন ফ্যাসিবাদ ভারত থেকে একজন গডফাদার এসেছেন। তিনি আমি দেখি যখনই আমাদের ঐক্যমত্য কমিশনের যে বৈঠকগুলো হয়, আমি ছোটো ছোটো রিলস বা যে ছোটো ছোটো ভিডিও ক্লিপসগুলো আমি দেখি, বারবার তিনি জুলাইয়ের মূল উদ্দেশ্যকে নস্যাৎ করার জন্য, ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আবার ঘুরে ঘুরে আমরা আগে যখন আমরা দেখতাম যে নির্বাচন করে তসবিহ গণনা করা হতো, উন্নয়ন করে, এখন শুধু নির্বাচন করে তসবিহ গণনা করা হয়। এবং পুরনো যে সিস্টেমগুলোকে পরিবর্তন করার জন্য আমি কখনো দেখিনি যে তারা বলল যে এই সিস্টেমটাকে পরিবর্তন করার দরকার। তারা করেছিল কি, একটা বৃদ্ধ জরাশীর্ণ তার একটা 31 দফা মানে দিয়েছিল, সেটা দিয়েছিল নির্বাচনের আগে 2023 সালে। সে 50 ছাড়া কি 31তম দফা দিয়েছিল, সেই দফায় আমরা বাংলার মানুষ আমরা মুক্তির সনদ দেখি না, নতুন আকাঙ্ক্ষাকে উজ্জীবিত করার কোনো দফা নাই। তারা বলে যে আমরা নির্বাচনের পরে আমরা কি করব, আমরা যে জুলাই সনদ আছে সেগুলো বাস্তবায়ন করব। কিন্তু আমরা দেখেছি 1990 সালে যখন এরশাদের ফ্যাসিবাদের পতন হয়েছিল, যারা সেই ফ্যাসিবাদ বিরোধী অংশীজন ছিল, যারা আন্দোলন করেছিল, তারা যে সমস্ত 29টা সংস্কার কমিশন গঠন করেছিল সেগুলোকে বানচাল করে দিয়েছিল বিএনপি সরকার। পরবর্তীতে নির্বাচনে এসে তারা করেছিল
1994 সালে মাগুরা উপনির্বাচনে তারা সে অঙ্গীকারনামাকে অস্বীকার করেছিল। আবার তারা 96 নির্বাচনে এককভাবে নির্বাচন করেছে, তাদের তাদের ক্ষমতার আশ্রয়িত নির্বাচন করেছেন। তাই আমরা দেখেছি যে আমরা যে জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যে আকাঙ্ক্ষা, শুধু একটি বা দুইটি দলের জন্য আমাদের আকাঙ্ক্ষাকে আমরা বিসর্জন দিতে পারি না। আমরা যারা অংশীজন আছি, আমাদের মূল উদ্দেশ্য যে আমরা যে নতুন স্বাধীন সার্বভৌমত্ব দেশ গঠন করতে চাই, যেখানে ইনসাফের বাংলাদেশ হবে, যেখানে কোনো বৈষম্য থাকবে না, সেই বাংলাদেশ গঠনের জন্য অবশ্যই আমাদেরকে ঐক্য ধরে রাখতে হবে। আমি মনে করি আমার নিজের কাছ থেকে যেটা আমি মনে করি, অবশ্যই যে আমাদের জুলাই যে ঘোষণাপত্র সেটা নির্বাচনের আগে বাস্তবায়ন হওয়া অত্যন্ত জরুরি। কারণ আমি কিছুক্ষণ আগে আপনাদের কিছু অতীত ইতিহাস তুলে ধরেছি। আমরা যদি শিয়ালের কাছে মুরগি আদি দেই, তবে সে মুরগির কোনো আকাঙ্ক্ষা থাকবে না। সুতরাং নির্বাচনের পর কোনো গণতান্ত্রিক সরকার বা নির্বাচিত সরকার আসে যে আমাদের জুলাই সনদকে বাস্তবায়ন করবে, তার কোনো নিশ্চয়তা নাই। তা আমরা অনেক 2000 শহীদের রক্তের বিনিময়ে এবং 30,000 আহত তাদের রক্তের বিনিময়ে যখন আমরা এত বড় একটা আমাদের কাছে একটা সুযোগ এসেছে, সুতরাং এই সুযোগ আমি মনে করি না যে হাতছাড়া করা উচিত। আমাদেরকে যতগুলো আমরা জুলাই বিপ্লবের অংশীজন আছি, সবাইকে একই উদ্দেশ্যে একই সুরে কথা বলতে হবে যে না, আমরা জুলাই সনদপত্র আমরা ঘোষণা করব এবং সেটার বাস্তবায়ন হবে, তারপরে আমরা নির্বাচনে যাই। কারণ নির্বাচনই একমাত্র সকল সমস্যার সমাধান হতে পারে না। আমরা 2014 সালে নির্বাচন দেখেছি, 2024-এর 18 নির্বাচন দেখেছি, তারা দিনের ভোট আদায় করেছে। নির্বাচন কখনো একটা দেশের আমল পরিবর্তন করতে পারে না, নির্বাচন কখনো দেশের উন্নতি করতে পারে না। সিস্টেম বেঁধে দিতে হবে, সিস্টেমই দেশের ডেভেলপমেন্টকে আরো উন্নত করবে। আমরা জুলাই ঘোষণাপত্রে অনেকে বলে, যারা ফ্যাসিবাদ রয়েছে এবং যারা এই বিপ্লবের বিরোধিতা করেছে, যারা দেশের উন্নয়ন চায় না, তারা বলে জুলাই কি দিয়েছে? জুলাই আমাদের অনেক কিছু দিয়েছে। এই যে আমরা যে ঐকমত্য কমিশন গঠন করেছিলাম, সেই ঐকমত্যে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা দেশের জন্য, জাতির জন্য অনেক মঙ্গলকর। আগে একই প্রধানমন্ত্রী মৃত্যুর আগ পর্যন্ত ভোট চুরি করে হোক আর যেভাবে হোক বারবার ক্ষমতা আসার চেষ্টা করতো, কিন্তু সেই চেষ্টা আর আসবে না। এখন জুলাই চার্টারে যে সমস্ত নীতিগুলো সংশোধিত, তার একটি হলো একজন ব্যক্তি সর্বোচ্চ পরপর 10 বছরের মেয়াদে তিনি প্রধানমন্ত্রী থাকতে পারবেন। এটা একটা জুলাইয়ের একটা অর্জন। তারপর আমরা বলেছি যে সংসদ 2 কক্ষ বিশিষ্ট হবে, উচ্চকক্ষ নিম্নকক্ষ। এই যে নিম্নকক্ষ যে আমরা যে ইয়াগুলো আসে, নীতি নির্ধারণগুলো, সেগুলো উচ্চকক্ষে আবার সেটা পর্যালোচনা হয় এবং দেশের জনগণ জানতে পারবে এবং সেখানে চূড়ান্তভাবে সেগুলো গৃহীত হবে। আর আগে কি হতো, একক বিশিষ্ট নির্বাচন সভায় আমরা দেখেছি যে ফ্যাসিবাদ সরকার ট্রানজিট জনগণকে না জানিয়ে তারা একক সংখ্যাগরিষ্ঠতা বলে ট্রানজিট ইস্যু দিয়েছিল ভারতকে। বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব দেশের মাঝখান দিয়ে ট্রানজিট দিয়েছিল। তারপরে আরও ইসরায়েল থেকে টেক্সাস নামক একটা অবৈধ মাদক কিনে এনে অনেক অকার্য তারা করেছে। এই জিনিসগুলো আটকে যাবে। জুলাই আমাদের অনেক কিছু দিয়েছে, সেই জুলাইকে যেন আমরা শতভাগ এক্সিকিউট করতে পারি দেশ ও জাতির জন্য। সেজন্য আমাদেরকে দলমত ঐক্য নির্বিশেষে সবাইকে একমত পোষণ করতে হবে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ছাত্র অধিকার পরিষদ জন্ম হয়, তারপরে যুব অধিকার পরিষদ, তারপর গণ অধিকার পরিষদ, তারপর পেশাজীবী, এগুলো সবার ধীরে ধীরে আসে। তো আমাদের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের গণ অধিকার পরিষদ যদি কোনোদিন সামনে নির্বাচনে ক্ষমতায় আসতে পারে, বাংলাদেশের রোল মডেল হবে ইনশাল্লাহ। আর বাংলাদেশে যে ভাই বলল যে ইসলামী আন্দোলন, জামাত ইসলাম, এবি পার্টি, এনসিপি সবার সাথে ঐক্যবদ্ধ হয়েছে। এই লক্ষ্য যদি আসলে সত্য হয়, তাহলে বাংলাদেশে একটা ইসলামী রাজতন্ত্র গঠন হবে ইনশাল্লাহ, আশাবাদী। আমরা সাধারণ জনগণ, বাংলাদেশে 99% মুসলিম রাষ্ট্র। এই রাষ্ট্রতে যদি আমরা মুসলিম হয়ে বাংলাদেশকে মুসলিম কান্ট্রি হিসাবে আপনার ইসলামী রাষ্ট্র কায়েম করতে না পারি, তাহলে আমাদের মতো ব্যর্থ হতভাগা বাংলাদেশ আর নাই। সেই লক্ষ্যে আমরা সামনে এমনভাবে কার্যক্রম চালিয়ে যেতে হবে যে ইসলামী রাষ্ট্র কায়েম করার উদ্দেশ্যে যতটুক করা দরকার, যেভাবে করা দরকার, হাটে বাজারে গ্রামে গঞ্জে
যেখানেই হোক আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র কায়েম করা। বিভিন্নর যখন মানে আপনার জুলাই আন্দোলনের এই আন্দোলনকে কেন্দ্র করে যখন জেলখানায় নিয়ে যাওয়া হয়, তখন একটা কথা বলছিল সাধারণ জনগণের উদ্দেশ্যে যে 90% পতন হয়ে গেছে, সরকার জালেম সরকার 10% ধাক্কা দেন তাহলে পতন হয়ে যাবে। কথাটা চিরন্তন সত্য। যেরকম জামাত ইসলামের সাবেক আমির দেলোয়ার হোসেন সাঈদী অনেক কথা বলে গেছে, সেই কথাগুলো আপনার সামনে বাংলাদেশের প্রেক্ষাপটে সব কিছুই আপনার খণ্ডে খণ্ডে রচিত হচ্ছে কিংবা প্রমাণিত হচ্ছে। সেই লক্ষ্যে বাংলাদেশে গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি নুরুল হক নূর ভাই একটা কথা বলেছে সেই জুলাই আন্দোলনে যে 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দেন। এই লক্ষ্যে কিন্তু আমাদের গণ অধিকার পরিষদের পদযাত্রা শুরু হয়েছে। এখন পর্যন্ত আমাদের 36টা আসন ঘোষণা করা হয়েছে, সামনে আরও 100 আসন কিছুদিনের মানে সামনে এই মাসের 15 তারিখ থেকে ঘোষণা করার চিন্তাভাবনা আছে। এই বলে আমার মানে সংক্ষিপ্ত পরিষদ জন্ম হয় সেদিন থেকেই আমাদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর ভাই বারবার বলে আসতেছে যে আমরা 300 আসনে প্রার্থী দেবো। এই ইতিপূর্বে কুরবানি ঈদের আগে যে আপনার তার এলাকানো সচ্চর যে 300 আসনে আমরা প্রার্থী দেবো। লাস্ট পর্যন্ত শেষের দিকে যদি আসে দেখা যায় কি যে না, কারোর সাথে লিয়াজু করতেছে, আপনার ভাগবটরার ভিতরে যদি পড়ে যায়, সেক্ষেত্রে আমরা সবার মানে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী যার সাথে আমাদের সাপোর্ট করতে বলবে সেই লক্ষ্যে আমরা কাজে অগ্রসর হব। এখন সেখানে জামাত ইসলাম হোক, ইসলামী আন্দোলন হোক, এবি পার্টি হোক, এনসিপি হোক, যেখানেই হোক, আমাদের কেন্দ্র লিডার যেটা পরামর্শ দেবে সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। আসসালামু আলাইকুম।